হাই এভরিওয়ান, ইটস অর্গ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য রেলম অফ লিটারেচার। আজকে আমাদের রোমান্টিক এরার যে লাস্ট ভিডিও, যেখানে আমরা আলোচনা করব ওয়াল্টার স্কট, গথিক টু ফ্রাঙ্কেনস্টাইন অ্যান্ড দ্য স্কটিশ রিজিনাল নোভেলস, এইগুলো নিয়ে আলোচনা করব। যারা আমার আগের যে সিরিজের ভিডিওগুলো দেখোনি তাদের আমি ডিসক্রিপশনে পুরো লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা প্লিজ ভিডিওগুলো গো থ্রু করো। চলো শুরু করা যাক। ওয়াল্টার স্কট অ্যান্ড দ্য হিস্টোরিক্যাল নোভেল। অ্যাকচুয়ালি ওয়াল্টার স্কটকে কিন্তু ফাদার বা মেজর পাইনিয়ার অফ হিস্টোরিক্যাল নোভেল বলা হয়ে থাকে। যেদিকে জেন অস্টিন ফোকাস করেছিলেন স্মল সোশ্যাল ওয়ার্ল্ডের উপর, স্কট কিন্তু একটা লার্জার প্যানোরামা অফ রেভলিউশন, রেভিলিয়ন অ্যান্ড ডিসেন্ট আর সোশ্যাল চেঞ্জ কিন্তু প্রেজেন্ট করেছিলেন। তিনি কিন্তু তার ক্যারিয়ার পোয়েট হিসেবে শুরু করেছিলেন। তার মেজর পোয়েমস কি কি ছিল? দ্য লে অফ দ্য লাস্ট মিনস্ট্রেল, যেটা 1805 এসেছিল, আর মারমিয়ন 1808 এসেছিল। কিন্তু ওই যে ওয়েভারলি যে নোভেলটা, এটা লেখার পর কিন্তু তিনি সাকসেসফুল হয়ে গেছিলেন। ওয়েভারলি এটা 1814 এসেছিল এবং স্কটের ফার্স্ট নোভেল ছিল। এটা নেপোলিয়নিক ওয়ার এর শেষের দিকে এসেছিল। তার নোভেলগুলোতে ইম্পর্টেন্ট কিছু সেটিংস রয়েছে। বিভিন্ন নোভেলে বিভিন্ন ইম্পর্টেন্ট হিস্টোরিক্যাল সেটিংস দেখতে পাওয়া যায়। সেগুলো কি? যেমন ওয়েভারলিতে দেখা যায় জেকোবিয়ান রেভিলিয়ন অফ 1745-কে, রব রয়তে দেখা যায় জেকোবাইট আর স্কটিশ হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডকে, দ্য হার্ট অফ মিড লোথিয়ান এটা হচ্ছে পোর্টিয়াস রাইটসকে দেখা যায়, ইভ্যানোতে স্যাকশন নরমান কনফ্লিক্ট দেখা যায়, দ্য ব্রাইড অফ ল্যামারমুর এটা হিস্টোরিক্যাল স্কটল্যান্ড দেখা যায়, দ্য অ্যাবাটে ম্যারি যিনি কুইন অফ স্কট ছিলেন তার কথা জানা যায়, আর দ্য ট্যালিসম্যান এখানে ক্রুসেড সম্পর্কে জানা যায়। এবার শিভলরি ভার্সেস মডার্নিটি। স্কট কিন্তু তার একটা এসে আছে, এসে অন শিভলরি। এখানে তিনি ডিসক্রাইব করেছেন শিভলরিকে একটা বিউটিফুল আউটডেটেড সিস্টেম হিসেবে। তার নোভেল এটাই দেখায় যে কিভাবে মেডিয়েভাল এজে যে শিভলরিক ভ্যালুজ মডার্ন কমার্শিয়াল সোসাইটিতে ট্রান্সফর্ম হচ্ছে। নেক্সট চলে আসি ইভ্যানহো। এটা 1819 এসেছিল এবং এটা স্কটের বেস্ট নোন একটা নোভেল ছিল। এখানে বিভিন্ন ইম্পর্টেন্ট হিস্টোরিক্যাল ফিগার এর নাম পাওয়া যায়, যেমন কি রিচার্ড দ্য লায়ন হার্ট আর রবিন হুড। নেক্সট হচ্ছে দ্য হার্ট অফ মিড লোথিয়ান। এটা কি স্কটের ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল নোভেল হিসেবে ধরা হয়। এখানে হিরোইন কি জেনি ডেন্স। তিনি লন্ডনে ট্রাভেল করছেন তার সিস্টার এফি এর মার্সির জন্য, যাকে ডেথ সেন্টেন্স দেওয়া হয়েছে। এবার ইনফ্লুয়েন্স অফ মারিয়া এজওয়ার্থ। স্কট কিন্তু ওপেনলি ডিক্লেয়ার করছেন যে তিনি কিন্তু কার দ্বারা ইনফ্লুয়েন্স হয়েছেন? মারিয়া এজওয়ার্থ। তিনি ফিকশনালাইজড হিস্ট্রি এবং যে হিস্টোরিসাইজড ফিকশনকে যে ইউজ করছেন তার নোভেলে, এর দ্বারা কি তিনি হিস্টোরিক্যাল যে ইভেন্টগুলোকে সেগুলোকে একদম অ্যালাইভ করে প্রেজেন্ট করছেন রিডারদের কাছে। এবং এই যে জিনিসটা ইনফ্লুয়েন্সটা, এটা ডাইরেক্ট ইনফ্লুয়েন্স ছিল মারিয়া এজওয়ার্থের। স্কট অ্যাজ এ কালচারাল ফিগার, তিনি স্কটিশ সংস অ্যান্ড ব্যালেডস কালেক্ট করতেন। তার ইম্পর্টেন্ট ওয়ার্ক কি ছিল? মিনস্টারসি অফ স্কটিশ বর্ডার। তিনি গোয়েথকেও ট্রান্সলেট করেছেন এবং কোয়ার্টারলি রিভিউকে যে ম্যাগাজিন, ওটাকে তিনি এস্টাবলিশ করতে হেল্প করেছেন এবং 1820 থেকে নাইটহুড দেওয়া হয়েছিল। তিনি 1827 পর্যন্ত কিন্তু অ্যানোনিমাসলি অনেক নোভেলস পাবলিশ করেছেন। তার যে বিভিন্ন নোভেল ছিল, এটা কিন্তু ইন্টারন্যাশনালি ভীষণ সাকসেসফুল হয়েছিল এবং ইন্টারন্যাশনালি একটা আলাদা জনরা ক্রিয়েট হয়ে গেছিল, যে কি হিস্টোরিক্যাল নোভেল। এটা যখনই বলা হতো হিস্টোরিক্যাল নোভেল, তখন ডাইরেক্টলি কার কথা মাথায় আসতো সেই সময়? ওয়াল্টার স্কটের লেখা যে হিস্টোরিক্যাল নোভেলসগুলো ছিল সেগুলো। রেঞ্জ অফ ক্যারেক্টার, আমরা জানি শেক্সপিয়ারের যে ড্রামা, সেখানে কিন্তু অনেক ধরনের ক্যারেক্টার, সোসাইটির বিভিন্ন লেভেলের ক্যারেক্টার কিন্তু শেক্সপিয়ার ইনক্লুড করতেন। ঠিক একই যে মেন্টালিটি বা প্রবণতা কিন্তু আমাদের ওয়াল্টার স্কটের নোভেল থেকেও যা পাওয়া যায়। তিনিও সমাজে বিভিন্ন লেভেল থেকে কিন্তু ক্যারেক্টার ইনক্লুড করতেন। তার মানে আমরা তার সঙ্গে মানে ওয়াল্টার স্কটের যে ক্যারেক্টারাইজেশন, এর সঙ্গে শেক্সপিয়ারের ক্যারেক্টারাইজেশন একটা দারুণ মিল দেখা যায়। হিস্টোরিক্যাল আইডেন্টিটি, এই যে স্কটের যে নোভেলগুলো, এটা 19th সেঞ্চুরি ব্রিটেনকে একটা স্ট্রং সেন্স অফ হিস্টোরিক্যাল আইডেন্টিটি দিয়েছিল। এই নোভেলগুলোর মাধ্যমে একজন ইন্ডিভিজুয়াল লের যে ক্যারেক্টার শেপ কেমন করে হতে পারে, কারণ হিস্ট্রি, সার্কামস্ট্যান্সেস, ক্যারেক্টার, সোশ্যাল চেঞ্জ, এই সমস্ত জিনিসগুলো সে জেনে তার নিজের যে পার্সোনালিটি সেটা ডেভেলপ করবে, এই ব্যাপারটা এখানে কাজ করে। স্কটস ডিক্লাইন, 20th সেঞ্চুরি আসতে আসতে কিন্তু স্কটের রেপুটেশন অনেক কমে গেছিল। যদিও পরে যে লেটার ক্রিটিসিজম যেখানে হয়েছিল, তাকে কি হিসাবে রেকগনাইজ করা হয়েছিল? হিস্টোরিক্যাল নোভেলে একজন গ্রেটার পাইওনিয়ার হিসাবে। এবার চলে আসি গথিক টু ফ্রাঙ্কেনস্টাইন। গথিক নাম আসলে প্রথমে নাম আসবে ম্যারি শেলি, যিনি লিখেছেন ফ্রাঙ্কেনস্টাইন। ম্যারি শেলি ছিলেন পিবি শেলির ওয়াইফ। ম্যারি শেলির ফাদার ছিলেন উইলিয়াম গডউইন, একজন র্যাডিক্যাল ফিলোসফার, আর তার মাদার ছিলেন ম্যারি উইলস্টন ক্রাফট, যিনি লিখেছেন দ্য ভিন্ডিকেশন অফ দ্য রাইটস অফ দ্য ওমেন। ফ্রাঙ্কেনস্টাইন একটা ইম্পর্টেন্ট গথিক নোভেল ছিল, এই সম্পর্কে আমরা আগে আলোচনা করেছি। তো গথিক ট্র্যাডিশন, এই যে ইম্পর্টেন্ট যে আর্লিয়ার গথিক যে রাইটার ছিলেন, কারা কারা ছিলেন? হোরাস ওয়ালপল, যিনি লিখেছেন দ্য ক্যাসল অফ অটরান্টো, অ্যান র্যাডক্লিফ লিখেছেন দ্য মিস্ট্রিজ অফ ইউডলফো, আর উইলিয়াম বেকফোর্ড লিখেছেন ভ্যাট হেক। দ্য গথিক ট্র্যাডিশন কন্টিনিউ হয়েছিল কাদের মাধ্যমে? ম্যারি শেলির মাধ্যমে, যিনি ফ্রাঙ্কেনস্টাইন লিখেছেন, লাস্ট ম্যান লিখেছেন, উইলিয়াম গডউইন লিখেছেন সেলেভ উইলিয়ামস, C.R. ম্যাটুরিন লিখেছিলেন মেলমথ দ্য ওয়ান্ডারার, জেমস হক লিখেছেন দ্য প্রাইভেট মেমোয়ার্স অ্যান্ড কনফেশনস অফ এ জাস্টিফাইড সিনার।
গথিক স্যাটায়ার, গথিক লিটারেচার এতটা পপুলার হয়েছিল যে সেই সময় একটা আলাদা জনরা হয়েছিল যে গথিক লিটারেচারকে কিভাবে স্যাটারাইজ করা যায়, এবং এই ক্ষেত্রে সবার প্রথম নাম আসে জেন অস্টিনের। তার নোভেলগুলো অ্যাকচুয়ালি স্যাটারাইজ করতো গথিক ট্রেডিশনকে, যেমন জেন অস্টিনের লেখা নথিংগার অ্যাবে, তাছাড়াও ছিল থমাস লা পিককের লেখা নাইটমেয়ার অ্যাবে, তারপরে আসলো গ্রিল গ্র্যাঞ্জ। এরা ইনফ্লুয়েন্স অফ লেটার ইন লিটারেচার, এই যে রোম্যান্টিক গথিক ফিকশন এটা কিন্তু 19th সেঞ্চুরি যে লিটারেচার সেটা কিন্তু ইনফ্লুয়েন্স করেছিল, যেমন চার্লস ডিকেন্স, ব্রন সিস্টার, আর.এল. স্টিভেনসন, ব্র্যাম স্টোকার। ব্র্যাম স্টোকার যে ড্রাকুলা এটা কিসের দ্বারা ইনফ্লুয়েন্স হয়েছিল? গথিক ফিকশনের দ্বারা। তাছাড়া একজন ছিলেন H.G. ওয়েলস, এটা কিন্তু ভিক্টোরিয়ান মেলোড্রামা এবং ড্রামাকে ইনফ্লুয়েন্স করেছিল। যাই হোক, গথিক আছে পপুলার লিটারেচার, গথিক লিটারেচার কিন্তু সারা জীবনই বেশি পরিমাণ অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করতো। বিভিন্ন ভিক্টোরিয়ান গথিক রাইটার্স কারা ছিলেন, যেমন শেরিডন লে ফানু অ্যান্ড উইলকি কলিন্স, এরা হচ্ছে বেস্ট সেলিং গথিক অথার্স হয়েছিলেন। আমেরিকান মডার্ন গথিক, আমেরিকানের কথা যখন আসে তখন এডগার অ্যালান পো আসবে না, এটা হতেই পারে না। 19th সেঞ্চুরি আমেরিকাতে তিনি এটা প্রেজেন্ট করেছিলেন। অ্যান্ড এই যে ট্র্যাডিশন এটা মডার্ন পিরিয়ড পর্যন্ত কোন কোন রাইটারের মাধ্যমে কন্টিনিউ হয়েছিল? এমা টেন্যান্ট, অ্যাঞ্জেলা কার্টার, এদের দ্বারা। এবার চলেছি স্কটিশ রিজিনাল নোভেল। স্কটিশ রিজিনাল নোভেল একটা নিজস্ব আইডেন্টিটি ক্রিয়েট করছে কিসের জন্য? কারণ আগে আমরা যে পড়েছি একটা স্কটিশ এনলাইটেনমেন্ট হয়েছিল এবং যার সেন্টার ছিল এডিনবরা। সুতরাং এডিনবরা কিন্তু এই পাবলিশিং যে বিভিন্ন ম্যাগাজিন বা নোভেল এই সমস্ত পাবলিশিং একটা সেন্টার হয়ে গেছিল। এবার এডিনবরা রিভিউ এটা এস্টাবলিশ হয়েছিল, ফাউন্ডেড হয়েছিল 1802-তে, এবং এটা উইগ ওরিয়েন্টেড ছিল, উইগ পার্টিদের দ্বারা সাপোর্টেড ছিল। বাইরেন কিন্তু এটাকে তার বিভিন্ন স্যাটারিক্যাল যে পোয়েম, যেমন ইংলিশ বার্ডস, স্কটিশ রিভিউয়ার্স, এগুলো দ্বারা কিন্তু অ্যাটাক করেছে। এবার ব্ল্যাকউডস ম্যাগাজিন এটা ফাউন্ডেড হয়েছিল 1817-এ। এটা ছিল টোরি ওরিয়েন্টেড, যেটা উইগদের অপোজিট ছিল, মানে উইগদের যে অপোনেন্ট ছিল। সুতরাং এটা এডিনবরা রিভিউ এর একটা রাইভাল ছিল। এটা এই যে ব্ল্যাকউডস ম্যাগাজিন এটা পপুলারলি কি নামে পরিচিত ছিল? দ্য মাগা এটা নামে। এবার চলেছি সুজান ফেরিয়ার, তার 3টে মোস্ট ইম্পর্টেন্ট স্কটিশ নোভেল ছিল স্কটিশ লাইফ সম্পর্কে: ম্যারেজ, ইনহেরিটেন্স, ডেস্টিনি। তার নোভেল এটা অ্যাকচুয়ালি জেন অস্টিনের সঙ্গে সিমিলারিটি দেখা যায়, কিন্তু ফেরিয়ারে কিন্তু একটা স্ট্রঙ্গার ডাইরেক্টিজম অ্যান্ড মোরাল পারপাস কিন্তু ছিল। জন গল্ট, তার ইম্পর্টেন্ট নোভেল কি? দ্য এশিয়ার লিগ্যাটিস, অ্যানালস অফ দ্য প্যারিশ, দ্য প্রভোস্ট আর দ্য এন্টেইল। এবার চলে আসি দ্য প্রভোস্ট, এটা হচ্ছে ফার্স্ট পার্সন ন্যারেশন ইউজ করতো জন গল্টের লেখা। এখানে যে ম্যানিপুলেশন অফ মিস্টার পকি, যে একজন স্মল টাউন পলিটিশিয়ান ছিলেন, সেটা এখানে দেখা যায়। দ্য এন্টেইল কি? এটা হচ্ছে 1822-তে এসেছিল, এবং এখানে যে অবসেশন, যে ইনহেরিটেন্স, সম্পত্তির প্রতি যে লোভ, এই ব্যাপারটা এই নোভেলের মধ্যে আসে দ্য এন্টেইলে। স্কটল্যান্ড আমরা আগেই জানি যে 18th সেঞ্চুরিতে স্কটিশ এনলাইটেনমেন্ট হয়েছিল এবং এডিনবরায় মেইন সেন্টার ছিল। এই ডেভিড হিউম একজন লিডিং ফিলোসফার ছিলেন, এবং ডেভিড হিউমে একজন ফ্রেন্ড ছিলেন অ্যাডাম স্মিথ, যিনি একজন ইম্পর্টেন্ট ইকোনমিক থিঙ্কার ছিলেন এবং লিখেছিলেন দ্য ওয়েলথ নেশন, পরবর্তীকালে বিভিন্ন রাইটার্স যেমন ওয়াল্টার স্কট, জেমস হগ, জন গল্ট, এরা একটা ভেরি ডিফারেন্ট লিটারি ইমেজ অফ স্কটল্যান্ড ক্রিয়েট করেছিলেন। তাদের ওয়ার্কগুলো হেল্প করেছিল একটা ডিস্টিংক্ট, মানে আলাদা স্বতন্ত্র স্কটিশ ন্যাচারাল কালচারাল আইডেন্টিটি তৈরি করতে। এবার চলেছে জেমস হগ, মোস্ট ইম্পর্টেন্ট নোভেল কি? দ্য প্রাইভেট মেমোরিয়ালস অ্যান্ড কনফেশনস অফ এ জাস্টিফাইড সিনার। এটা একটা সাইকোলজিক্যাল গথিক নোভেল ছিল, এবং এটা আমরা যেটা বলি না স্প্লিট পার্সোনালিটি বা ডুয়াল পার্সোনালিটি, এই জিনিসটাকে ফার্স্ট নোভেলের মধ্যে প্রেজেন্ট করেছেন জেমস হগ। এই হগের যে নোভেলগুলো এটা একটা আর্লিয়ার এক্সাম্পল ছিল কিসের? সেকেন্ড সেলফ বা অল্টার ইগো বা ডপেল গ্যাঙ্গার, এই জিনিসটা সম্পর্কে। এবং এই যে জেমস হগের যে ব্যাপারটা, যে ডপেল গ্যাঙ্গার বা সেকেন্ড সেলফ, এটা অ্যাকচুয়ালি অ্যান্টিসিপেট করছে আর.এল. স্টিভেনসন এর লেখা দ্য স্ট্রেঞ্জ কেস অফ ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড, অ্যাবাউট 60 years, প্রায় 60 বছর ধরে এটা অ্যান্টিসিপেট করেছে। যাই হোক, আজকে আমাদের রোমান্টিক পিরিয়ড শেষ হলো। এর পরের দিন থেকে আমরা শুরু করবো ভিক্টোরিয়ান এজ। তাই যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ, স্টে টিউন ফর দ্য নেক্সট পার্ট।